আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী। রাজধানীর বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে চাপা আতঙ্ক ও ক্ষোভ। রোববার রাত 10:30টার দিকে আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার কাছে থাকা 200 ভরি স্বর্ণ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিবির একটি প্রতিনিধি দল। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। রোববার রাত 10:30টার দিকে বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডের 20 নম্বর বাড়ির সামনে এ ঘটনা। স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন তার ব্যবসা প্রতিষ্ঠান অলংকার জুয়েলার্স থেকে বাসায় ফিরছিলেন। বাসার গেটে পৌঁছানো মাত্রই 3টি মোটরসাইকেল করে ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে আনোয়ারকে লক্ষ্য করে গুলি ছুড়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাত 12টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার পর সকাল থেকে বনশ্রী এলাকায় তার বাড়ির সামনে ভিড় করছেন স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা। উদ্বেগ উৎকণ্ঠা তাদের সবার চোখে মুখে। 3টা হুন্টা 9 জন লোক ছিলেন আর কি, এবং কোনো লোকই আগায় আসেন নেই ঘটনাস্থানে। এটা 100% তার দায়িত্ব যে আমার এখানে ভাড়াইটা আমি তার গেটটা খুলে দিই, কিন্তু সে তো এই কাজটা করে নাই। যদি সে এই কাজটা করতো তাহলে আজকে এই দুর্ঘটনা কি ঘটতো? এটা একটা সুযোগ পেয়েছে, যারা সুযোগ পেয়েছে তারা করতেছে, মাঝখানে কিছু করতেছে। হ্যাঁ, এইটা আমরা এখন সবারই অ্যালার্ট থাকা উচিত। সোসাইটি হোক আর মহল্লাবাসী সবাইকে একটু অ্যালার্ট থাকা উচিত। সন্ধ্যার টাইমে যে এই ধরনের দুর্ঘটনা ঘটতেছে, আজকে এখানে চিন্তা হবে, কালকে ওইখানে, পরশু ওইখানে, এভাবে যদি হয় তাহলে আমাদের আতঙ্ক, মানে আমরা কিভাবে চলবো? এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন আনোয়ারের পরিবার। লক্ষ লক্ষ টাকা ঋণ করে ব্যবসাটা করে, কালকেও ঋণ করছে, ঋণ করে কিছু মাল কিনছে, এখন সব নিয়ে গেছে। আপনারা যদি লোকগুলোর ধরতে পারেন তাইলে হয়তো সুস্থ বিচার পাবো। ঘটনাস্থল পরিদর্শন করেছে ডিবির একটি প্রতিনিধি দল। এদিকে মোহাম্মদপুরে রোববার রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ধানমন্ডিতে অস্ত্রধারীদের একটি মহড়ার ঘটনায় মাইকিং করা হয়েছে মসজিদে মসজিদে। খান আলামিন, আরটিভি, ঢাকা। নাট্য অভিনেতা আজিজুর রহমান আজাদকে বাসায় ঢুকে গুলির ঘটনায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিককে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সাভার সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর কবির জানান, আশুলিয়া থানাধীন এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নানা অভিযোগের ভিত্তিতে তাকে প্রত্যাহার করা হয়েছে। সর্বশেষ রোববার ভোর রাতে জিরাবো ব্যাপারীপাড়া এলাকায় ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেতা আজিজুর রহমান আজাদকে নিজ বাসায় গুলি ও তার স্ত্রীকে আঘাত করে আহত করার বিষয়টি বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে ওসি নূর আলম সিদ্দিককে ক্লোজড করা হয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও দোসররা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দিনে রাতে কোথাও দোসরদের স্থান হবে না, তাদের ঘুম হারাম করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। গেল রাত 3টায় উপদেষ্টার বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী দোসররা তাদের অনিয়ম দুর্নীতির টাকা এখন ব্যয় করছে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টায়। নগরবাসীর নিরাপত্তা দিতে সব বাহিনীকে কাজে লাগানো হবে। আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা না নিতে পারলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের সামনে দায়িত্বহীনভাবে বলতে চাচ্ছি, আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব, এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোনো স্থান হবে না। আমার বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে, এবং আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি, এবং তারা এইটা ভালোভাবে কার্যকর করবে, এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নেব।
বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা সহজ নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা উত্তরণে সরকারের প্রচণ্ড তাড়না ও চেষ্টা রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে রাজশাহীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই। সরকারের দৃঢ় প্রতিজ্ঞা থেকে পরিস্থিতি উত্তরণের চেষ্টা করা হচ্ছে। এ সময় পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম ছিনতাই রোধে পুলিশের 3টি বিশেষায়িত ইউনিট শিগগিরই মাঠে নামবে। ঢাকায় পুলিশ র্যাব অ্যান্টি টেরোরিজম ইউনিট যৌথ পেট্রোলিং করবে। আইজিপি বলেন, একটি গোষ্ঠী চাইছে না বাংলাদেশের স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক। তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম না যে আমাদের এখানে খুব আত্মতুষ্টির স্কোপ আছে। ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি। এটা একটা বড় চ্যালেঞ্জ। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। প্রচণ্ড তাড়না এবং চেষ্টা আছে, চেষ্টা করছি আমরা। আপনারা জানেন যে এরকম একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে পৃথিবীর কোনো দেশেই শাসন কার্য চালানো খুব সহজ ব্যাপার না। আইন শৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করে দেশের স্বার্থে সবাইকে আবারও এক হতে হবে। নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল আরও বলেন, এখনও 1 বছর পেরিয়ে যায়নি, বাংলাদেশের সবচেয়ে বড় বিজয় অর্জন হয়েছে। স্বৈরাচার হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে, অনেক প্রাণ হারিয়েছে, মূল্যটা অনেক বেশি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি শতভাগ সমর্থন দিয়ে যাচ্ছে বিএনপি। সংস্কার প্রয়োজন, কিন্তু এই সংস্কারটি জনগণের প্রতিনিধি দ্বারা বাস্তবায়িত হতে হবে, যারা মানুষের পালস বোঝে। গণতন্ত্র ফিরিয়ে আনা ও দেশের সংকট সমাধানে দলের ঐক্য সুদৃঢ় করতে বিএনপির বর্ধিত সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর। ফ্যাসিবাদের কারণে বিগত সময় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি বিএনপি, তাই এই বর্ধিত সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। জাতীয় সংসদে এলইডি ভবনের সামনের মাঠে 27 ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভার প্রস্তুতি পরিদর্শন শেষে এসব কথা জানান দলটির নেতারা। খুব সুন্দরভাবে আমাদের পাভেল ভাই কিভাবে আমরা বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করতে পারি এবং মানুষের প্রত্যাশাকে পূরণ করতে পারি, সেই বার্তাটা নিয়ে সবাই যাবেন। এই বর্ধিত সভা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ের, বিশেষ করে থানা, উপজেলা, পৌরসভা, জেলা পর্যায় থেকে আমাদের নেতৃবৃন্দ উপস্থিত হবেন। গণতন্ত্রের মুক্তির লড়াইয়ে বিএনপি, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সকলেই আমরা এগিয়ে যাব এবং সুশৃঙ্খলভাবে আমরা ইনশাল্লাহ এই প্রোগ্রামটি শেষ করব। জামায়াত নেতা আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হলে নিজেকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর অনুরোধ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় তিনি এই অনুরোধ করেন। এ সময় তিনি আরও বলেন, এ দেশকে মুক্ত করতে হলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগ টানা 15.5 বছর জুলুম করেছে। এ কারণে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও তাদের জন্য নিরাপদ ছিল না, যে কারণে শেখ হাসিনা সহ নেতাকর্মীদের পালিয়ে যেতে হয়েছে। আল্লাহ তাআলা অত্যাচারীদেরকে পছন্দ করেন না। দাম্ভিকদের গম্ব আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে চুরমার করেন। এটি এই ইতিহাস দুনিয়ায় বারবার প্রমাণিত হয়েছে। ভালো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়, আর মন্দরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। দীর্ঘ 16 বছর পর খুলনা মহানগর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। সকালে নগরীর সার্কিট হাউস মাঠে সম্মেলনে উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমান উল্লাহ আমান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে জেলা স্টেডিয়ামে জিমনেশিয়াম কাউন্সিলর অধিবেশনে অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনের প্রধান 3টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 12 জন। এছাড়া কাউন্সিলর ভোটার রয়েছেন 5টি থানার 505 জন। এদিকে
এদিকে সম্মেলনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, 16 বছর পর খুলনা মহানগর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, এই বিষয়ে বিস্তারিত কি কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ, যেমনটা বলছিলেন, 16 বছর পরে খুলনায় আজ অনুষ্ঠিত হচ্ছে খুলনা মহানগর বিএনপির সম্মেলন। এই সম্মেলনকে ঘিরে কিন্তু খুলনায় উৎসাহ উদ্দীপনার অভাব নেই। এখানে দেখতে পাচ্ছেন যে খুলনার মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা একত্রিত হয়েছেন এবং তারা কিন্তু আজ বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন থানা থেকে মিছিল সহকারে এসেছেন। তারা সকলেই কিন্তু একত্রিত হয়ে সম্মেলনের সফল করার জন্য কাজ করে চলছেন। কিছুক্ষণ পূর্বেই সম্মেলনে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হয়েছিলেন ভার্চুয়ালি এবং তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি সকলকে বলেছেন যে নেতাকর্মীদের একত্রিত থাকার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য, গণতন্ত্রের রক্ষার প্রয়োজনে আবার রাজপথে নামতে হতে পারে, এমনও কিন্তু অনেক বক্তা বলেছেন। সব মিলিয়ে বিএনপির খুলনাবাসী মনে করছেন আগামী 2 বছর কে নেতৃত্ব দিবেন, সেই নেতৃত্ব দেখার জন্য কিন্তু এখন সকলেই উৎসাহ নিয়ে বসে আছেন এবং প্রথম পর্ব শেষ হয়েছে, আর কিছুক্ষণ পরেই কিন্তু দ্বিতীয় পর্ব শুরু হবে। তাই এখন আমরা অপেক্ষা করব দ্বিতীয় পর্বের জন্য। আপনাকে জানিয়ে রাখি, আজকের এই কাউন্সিলে মোট 505 জন কাউন্সিলর ভোট দিবেন এবং তারা ভোট দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন এবং এই 3টি পদে মোট 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ছিল খুলনা সার্কিট হাউস মাঠ থেকে বিএনপি সম্মেলনের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। রাজধানীর বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কেউই গ্রেফতার হয়নি। দর্শক, সর্বশেষ তথ্য জানাতে ডিএমপি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, বনশ্রী ঘটনার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর সংশ্লিষ্ট বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা বিস্তারিত জানাবেন আমাদের। সাথে আমরা রয়েছি ডিএমপির যে হেডকোয়ার্টার, সেখানে রয়েছি। এখানে এখন পর্যন্ত আসলে বনশ্রীর ঘটনা শুধু নয়, রাজধানীতে যে ঘটনা ঘটেছে এই কয়েকদিনে, মোহাম্মদপুর বলেন, বনশ্রী সহ সব জায়গায় যে ডাকাতি, চুরি, ছিনতাইয়ের ঘটনা রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু যাচাই বাছাই করছেন পুলিশের পক্ষ থেকে, এমনটি জানানো হয়েছে। তবে বনশ্রী নিয়ে নির্দিষ্টভাবে কেউ কিছু বলেনি। আমরা এখানে দেখেছি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন এবং বিপি নূরের নেতৃত্বে একটি দল কিন্তু এসে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেছে। সেখানে কিন্তু ডিএমপি কমিশনার সহ যে রাজধানীর বিভিন্ন অঞ্চলের যে ডিসি রয়েছে তারাও কিন্তু উপস্থিত ছিলেন এবং তারা কিন্তু উদ্বেগ জানিয়েছেন এবং বলেছেন যে সরকারের যে চেষ্টা, সরকারকে ব্যর্থ করতে দেশীয় এবং আন্তর্জাতিক যে চক্রান্ত চলছে, সেই চক্রান্ত রোধে কিন্তু ডিএমপি কমিশনার সহ র্যাব এবং যে ডিবি রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী জোরদার করার পরামর্শ কিন্তু ভিপি নূর তাদের যে নাগরিক পরিষদ থেকে তারা কিন্তু দিয়েছেন এবং তাদেরকেও কিন্তু আশ্বস্ত করেছেন যে এই যে আইনশৃঙ্খলার বাহিনীর যে অবনতি, সেটি আস্তে আস্তে উন্নতি করা হবে এবং অচিরেই যেসব ঘটনা ঘটেছে এবং এই দুর্বৃত্তদের গ্রেপ্তার করা হবে এবং বিভিন্নভাবে অভিযানের চিন্তা করছেন। এবং পাশাপাশি একটু বলে রাখি, যেহেতু বিভিন্ন স্পটে যেমন বনশ্রী, মোহাম্মদপুর এবং বসিলা যেসব স্থানে একটু চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে গিয়েছে, সেই সব স্থানে চৌকস পুলিশ দ্বারা নিয়ন্ত্রণ করা যায় কিনা এবং টহল বাড়ানো যায় কিনা, সেই বিষয়গুলো কিন্তু এখানে উঠে এসেছিল এবং ডিএমপি কমিশনার কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছে যে রাজধানীকে নিরাপত্তা করতে তারা কিন্তু জোরদার পদক্ষেপ নেবে এবং শুধু বনশ্রী নয়, প্রতিটি এলাকায় টহল বাড়াবে, এমনটি কিন্তু জানিয়েছেন। এবং বনশ্রী ঘটনা যদি একটু বলি, এখন পর্যন্ত কিন্তু মামলা হয়নি। আমরা যে খবরটুকু পেয়েছি যে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বনশ্রী এলাকার যে সিসিটিভি ফুটেজগুলো সেগুলো কালেক্ট করেছেন এবং তারপরে কিন্তু আসলে মামলা হওয়ার পরে বা আসামি যদি গ্রেপ্তারের তৎপর ব্যবস্থা নিচ্ছে, এমনটি কিন্তু জানিয়েছে রামপুরা থানার ওসি। তিনি কিন্তু বলেছেন যে এখনো মামলা হয়নি এবং মামলা করার পরেই কিন্তু তারা আসলে যে
ডাকাত দল ধরার প্রস্তুতি চলছে এমনটি জানিয়েছেন, এবং মামলা হলে আসলে পরবর্তী বিষয় জানা যাবে। তো সাথে এই ছিল আমার কাছে ডিএনপি হেডকোয়ার্টার থেকে সবশেষ তথ্য। সাথী, ধন্যবাদ আপনাকে। স্বাস্থ্য খাত সংস্কারের 5 দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রোববার রাতে ইন্টার্ন চিকিৎসক কাউন্সিলের আহ্বানে এই কর্মসূচি শুরু হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও স্বজনরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করায় ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। জরুরি সেবা ব্যতীত গতকাল থেকে হাসপাতালে কোনো ওয়ার্ডে চিকিৎসা সেবা নিতে দেখা যায়নি ইন্টার্ন চিকিৎসকদের। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজেও চলছে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন। এতে ভোগান্তিতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউনের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর তাদের এই শাটডাউনের কারণে রোগীরা কি ধরনের ভোগান্তিতে পড়ছে সেই চিত্র একটু আমাদের সামনে তুলে ধরবেন? সাথী, এখন আমি রয়েছি রংপুর নগরীর কাছারি বাজার, ঠিক জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। আমরা দেখেছি যে আজ সকাল থেকে কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা তারা কিন্তু কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছিল। তারা প্রথমে সকালে তাদের ক্যাম্পাসের সামনে তারা বিক্ষোভ করে, এরপরে আমরা দেখেছি যে রংপুর মেডিকেল মোড়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। পাশাপাশি সেখান থেকে পদযাত্রা নিয়ে তারা এখন জেলা প্রশাসক কার্যালয়ে ঘেরাও করেছে এবং এখন পর্যন্ত তারা কিন্তু সেখানে অবস্থান করছে। আমরা যদি আপনাকে দেখাই যে বর্তমানে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং একটু আগেই কিন্তু এখানে ম্যাটস যে শিক্ষার্থীরা রয়েছেন যাদেরকে তারা ডাক্তার হিসেবে স্বীকৃতি না দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং যে 5 দফার মধ্যে 1 দফা, সেই লক্ষ্যে তারা কিন্তু এখানে কিন্তু উভয় পক্ষে মুখোমুখি অবস্থান করছিলেন। আমরা ইতিমধ্যে দেখলাম যে এখানে পুলিশ প্রশাসন তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে আমরা দেখছি যে এখন পর্যন্ত আসলে তারা বিভিন্ন 5 দফা দাবি সহ যে ম্যাচদেরকে ডাক্তার স্বীকৃতি না দেওয়া সহ এবং যে আসলে যে দাবিগুলো রয়েছে সেগুলো আসলে না মানলে তারা কিন্তু তার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এবং আমরা দেখেছি যে এটি নিয়ে আসলে রংপুরের শুধু মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা না, কারণ এর মধ্যে রংপুরে বেসরকারি সকল প্রাইভেট হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং তারা আজকে একত্রিত ঘোষণা করে জেলা পরিষদ কার্যালয় ঘেরাও করে এখানে অবস্থান নিয়ে আছেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ছাত্রদেরকে আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। তবে ইতিমধ্যে আমরা দেখেছি যে আসলে ম্যাট শিক্ষার্থী তারাও কিন্তু এখানে আন্দোলনের মুখোমুখি অবস্থানে ছিলেন, যার ফলে পুরো এলাকায় কিন্তু একটা উত্তেজনার অবস্থা সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে আমরা দেখছি যে আসলে পুলিশ বাহিনী সহ তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। তবে এই তাদের কমপ্লিট শাটডাউনের ফলে কিন্তু আমরা দেখেছি যে হাসপাতালে সকাল থেকে যে রোগীদের দুর্ভোগ সেটা কিন্তু চরম আকার ধারণ করেছে। বিশেষ করে ইন্টার্ন চিকিৎসক না থাকার কারণে অনেক রোগীরা কিন্তু সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং তারা বলছেন যে আসলে সরকারের উচিত এই মুহূর্তে তাদের দাবি দাওয়াগুলো মেনে নিয়ে তাদেরকে আসলে কর্মস্থলে ফেরার জন্য। আপাতত এখানে ধন্যবাদ আপনাকে। বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে গাজীপুরে কালিয়াকৈরে রেললাইন অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িক বন্ধ আছে। সকাল 9:30 থেকে কালিয়াকৈর উপজেলার হাইটেক রেল স্টেশনের সামনে রেললাইন অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। তারা জানায়, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি BDU এর নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি করে গেজেট প্রকাশ করা হয়েছে। তবে এটি তাদের পছন্দ না হয় তা আবারও পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করে দ্রুত গেজেট প্রকাশের দাবিতে এই রেললাইন অবরোধ করা হয়েছে। অন্যদিকে স্টেশন মাস্টার জানান, শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছু সময় আটকে রেখে ছেড়ে দেয়। তবে সাময়িক সময়ের জন্য এই রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। একজন শিক্ষার্থী বা শিক্ষার্থীদের পারমিশন ব্যতীত ভার্সিটির নামটা দেওয়াটা এটা কোনোভাবে যুক্তিসঙ্গত হতে পারে না। বাকি দুইটা যে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় আছে
তাদের নামের সামনে বাংলাদেশ আসছে, কিন্তু আমাদের নামের সামনে বাংলাদেশ আসেনি। এই বৈষম্যের শিকারের কারণেই আমরা বিগত 1 মাস ধরে মন্ত্রণালয়, ইউজিসি সব জায়গায় আমরা আমাদের স্মারকলিপি জমা দিয়েছি। আমরা অনেক ধরনের কর্মসূচি পালন করেছি। আমরা চেষ্টা করেছি জনদুর্ভোগ না করে শান্তিপূর্ণভাবে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যেতে, কিন্তু এখন পর্যন্ত আমরা আশানুরূপ কোনো ফলাফল পাইনি। এবার স্টার গোল্ড চ্যাম্পিয়ন্স ট্রফি খবর। বাংলাদেশ দল দুবাইতে বাজেভাবে হারলেও রাওয়ালপিন্ডিতে দারুণভাবে ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস টাইগার কোচ ফিল সিমন্সের। পাকিস্তানের কন্ডিশনে নিউজিল্যান্ড সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম করলেও ক্রিকেটে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে বলে মন্তব্য তার। তিনি বলেন, রাওয়ালপিন্ডির স্পোর্টিং উইকেটে বড় লক্ষ্য তাড়া করতেও প্রস্তুত টাইগাররা। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি ডু অর ডাই ম্যাচে আজ বিকেল 3টায় মাঠে নামবে বাংলাদেশ দল। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। দুবাইতে বাজেভাবে হেরে এখন রাওয়ালপিন্ডিতে হবে মুশফিকদের ভাগ্য নির্ধারণ। নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গেলে চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী ধাপে ওঠার যাত্রাভঙ্গ নিশ্চিত। চাপে থাকা টাইগারদের জন্য এটি তাই ডু অর ডাই ম্যাচ। দারুণ ফর্মে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা প্রবল। ফিরতে পারেন মাহমুদুল্লাহ। ব্যালেন্সড বোলিং লাইন আপ বাংলাদেশের, তবে শঙ্কার জায়গা টপ অর্ডার, যেখানে ভালো শুরু না করলে ম্যাচ বের করে আনা কঠিন। দুবাই থেকে এখানে এসে ভালো অনুশীলন হয়েছে। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের সাম্প্রতিক অতীত ভালো, বড় স্কোরের ম্যাচ হবে। এখানে 300 রান চেস করার মতো সামর্থ্য আছে আমাদের। প্রথম 15-20 ওভারের খেলাটা গুরুত্বপূর্ণ, সেখানে আমাদের টপ অর্ডারের উপর নির্ভর করবে অনেক কিছুই। শক্তিশালী নিউজিল্যান্ডের সাম্প্রতিক ফর্ম নিয়ে ভাবছে না বাংলাদেশ কোচ। ডু অর ডাই এই ম্যাচে দিনটাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সিমন্স। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ ও চাপের। নিউজিল্যান্ড এখানে ভালো খেলেছে, কিন্তু ম্যাচের দিনটা একেবারেই নতুন। টুর্নামেন্ট ও সিরিজ একেবারে ভিন্ন আবহের বিষয়। আমার মনে হয় ম্যাচের দিনটা একটি নতুন দিন হবে। এদিকে বাংলাদেশকে সমীহ করছে নিউজিল্যান্ড। দলটির অধিনায়ক সান্টনারের চোখে দারুণ ও শক্তিশালী এক দল বাংলাদেশ, যারা কিনা যে কোনো দিন যে কোনো কিছু ঘটিয়ে ফেলার সামর্থ্য রাখে। মাহফুজুল ইসলাম, RTV। মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়ে তোলাই বিএনপির একমাত্র লক্ষ্য। যে কোনো মূল্যে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। খুলনা মহানগর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে এমন মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনেক কাজ সামনে বাকি আছে সহকর্মীবৃন্দ, এবং এই যে কাজগুলো বাকি আছে, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এই দেশকে যদি আমাদেরকে গড়ে তুলতে হয়, এই রাষ্ট্র ব্যবস্থাকে যদি পুনর্গঠন করতে হয়, এই কাজগুলো করতে হবে। দেশের মানুষ আমাদের কাছে যেই প্রত্যাশা করে, সেই প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে গড়ে তুলতে হবে। আমাদের কথাগুলো পৌঁছে দিতে হবে, আমাদের কাজগুলোকে সেভাবে করতে হবে। এ সপ্তাহের মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। রোববার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, 3 বছর ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার সঙ্গে চুক্তি বিষয়ক আলোচনায় আত্মবিশ্বাসী অবস্থানে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সপ্তাহে চুক্তির অগ্রগতি হবে উল্লেখ করে লেভিট বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির এখন অন্য কোনো অপশন নেই। এদিকে ইউক্রেনের শান্তি ফিরলে প্রেসিডেন্ট পদ ছেড়ে দেবেন বলে জানান জেলেনস্কি। তার পদত্যাগের বিষয়ে ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে কিনা সে বিষয়ে আলোচনা করতে চান তিনি। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পকে শুধু মধ্যস্থতাকারী নয়, ইউক্রেনের অংশীদার হিসেবে দেখতে চান জেলেনস্কি। রোববার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।